প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, RS 24 আওয়ার্স স্কুলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি গণিতের শিখন অভিজ্ঞতা 5 ঐকিক নিয়ম, শতকরা এবং অনুপাত এর 12তম পর্বে পৃষ্ঠা 134 হতে। তোমরা যারা এখনো প্রথম থেকে 11তম পর্বগুলো দেখোনি, তোমাদের দেখার সুবিধার্থে এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে প্রথম থেকে 11তম পর্বের লিঙ্কগুলো দিয়ে দেব। তোমরা তোমাদের সুবিধা মতো দেখে নিতে পারবে। আজকের ক্লাসে সমাধান করাবো 134 পৃষ্ঠার সমতুল অনুপাত হতে। আজকের ক্লাসটি শুরু করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও। গণিত সহ বিভিন্ন বিষয়ের ক্লাস দেখে নিজেদের যোগ্যতা বাড়াও। চলো এবার আজকের ক্লাসটিকে সামনের দিকে এগিয়ে নেওয়া যাক। রবির কাছে 8টি মার্বেল এবং ডেভিডের কাছে 12টি মার্বেল আছে। তাহলে আমরা এখানে ছবিতেও দেখতে পাচ্ছি রবির পাশে কিন্তু 8টি মার্বেল দেওয়া হয়েছে এবং ডেভিডের পাশে 12টি মার্বেল দেওয়া হয়েছে। তাহলে রবি ও ডেভিডের মার্বেলের অনুপাতটা কত হবে? রবি ও ডেভিডের মার্বেলের অনুপাত হবে 8:12, অর্থাৎ 8:12। এবার রবি ও ডেভিড প্রতি প্যাকেটে 2টি করে মার্বেল নিয়ে নিজেদের মার্বেলগুলো প্যাকেট করলো। এখন রবি এবং ডেভিড কি করলো? এখন তাদের যে মার্বেল আছে সেই মার্বেলগুলো দিয়ে দুইটা দুইটা করে একটা একটা প্যাকেট করলো। হ্যাঁ, দুইটা এক প্যাকেট, হ্যাঁ, আর দুইটা এক প্যাকেট, এভাবে দুইটা দুটো করে একটা একটা প্যাকেট করলো। সেটা আমরা এখানে ছবিতে দেখতে পাচ্ছি। দেখো, রবির দুইটা মার্বেল নিয়ে একটা প্যাকেট, দুইটা মার্বেল নিয়ে একটা প্যাকেট, এভাবে সে কিন্তু 4টি প্যাকেট করতে পারছে। দুটো দুটো করে কয়টা প্যাকেট করতে পারছে? 4টি প্যাকেট করতে পারছে। আর ডেভিড দেখো, দুটো দুটো করে আমরা দেখতে পাচ্ছি, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা প্যাকেট করতে পারছে। তো সেটা আমরা কিভাবে বুঝলাম? সেটা আমরা বুঝলাম, রবির কাছে মার্বেলের প্যাকেট হবে দুইটা করে, যেহেতু একটা প্যাকেট হচ্ছে তাই টোটাল যে মার্বেল আছে সেই মার্বেলকে 2 দিয়ে ভাগ করলে প্যাকেট সংখ্যাটা বের হয়ে যাচ্ছে, অর্থাৎ 8/2 = 4টি। ঠিক একইভাবে ডেভিডের কাছে মার্বেলের যে প্যাকেট আছে সেটাও বের হচ্ছে কিভাবে? মার্বেলের সংখ্যাকে 2 দিয়ে ভাগ করলে। তাহলে মার্বেল আছে কয়টা? 12টা। 12কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে মার্বেলের প্যাকেট সংখ্যা পেয়ে গেলাম 6টি। তাহলে আগে আমরা কিন্তু অনুপাত বের করছিলাম মার্বেলের সংখ্যার। এখন আমরা কি বের করছি? এখন আমরা বের করছি যে কি তাদের কাছে প্যাকেট সংখ্যা কতটি করে আছে। তাহলে এখন রবি এবং ডেভিডের মার্বেলের প্যাকেট সংখ্যার অনুপাতটা কত হবে? 4:6। অর্থাৎ যে রবির প্যাকেট সংখ্যা হচ্ছে, মার্বেলের প্যাকেট সংখ্যা হচ্ছে 4টি, আর ডেভিডের মার্বেলের প্যাকেট সংখ্যা হচ্ছে 6টা। তাহলে এই প্যাকেট সংখ্যাকে যদি আমরা অনুপাতে প্রকাশ করি, যেহেতু রবির নামটা আগে আছে, তাহলে রবির প্যাকেট সংখ্যা আগে থাকবে। তাহলে রবির প্যাকেট হচ্ছে কয়টা? 4টা। আর ডেভিডের প্যাকেট সংখ্যা যেহেতু 6টা, আর ডেভিডের নাম যেহেতু পরে আছে, তাহলে তার সংখ্যাটা কিন্তু পরে বসবে, অর্থাৎ 4:6। যেহেতু প্রতিটি মার্বেলের প্যাকেটে সমান সংখ্যক মার্বেল আছে, অর্থাৎ আমরা বুঝতে পারছি কিন্তু প্রতিটি মার্বেলের প্যাকেটের মধ্যে কিন্তু সমান সংখ্যক মার্বেল আছে, অর্থাৎ 2টা করে আছে। রবির প্যাকেটেও প্রত্যেকটা প্যাকেটেও 2টা করে, আর যে ডেভিডের প্রত্যেকটা প্যাকেটেও কিন্তু 2টা করে মার্বেল রয়েছে। তাহলে কি বলা হচ্ছে দেখো, তাই রবি এবং ডেভিডের মার্বেলের সংখ্যার অনুপাত হবে, তাহলে 8:12 সমান 8/12। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি 8 যেহেতু পূর্ব রাশি সেটা লবে বসবে, আর 12 হচ্ছে যে উত্তর রাশি, সেজন্য এটা হরে বসবে। তাহলে এটা আমরা লিখতে পারি, এই মার্বেল সংখ্যাকে যদি আমরা প্যাকেটের যে মার্বেল আছে 2টা করে সেটা দিয়ে ভাগ করে, আমরা প্রতিটা প্যাকেটের মার্বেল সংখ্যা দিয়ে যদি আমরা মার্বেল সংখ্যাকে ভাগ করি, তাহলে আমরা প্যাকেট সংখ্যাটা পেয়ে যাচ্ছি। এবং সেই প্যাকেট সংখ্যাকে যদি আমরা, যেহেতু 2টা করে মার্বেল আছে, আবার যদি আমরা 2 দিয়ে গুণ করি, তাহলে কিন্তু আমরা মোট মার্বেল সংখ্যাটাও কিন্তু পেয়ে যাচ্ছি। দেখো, যে মোট মার্বেলকে যখন 2 দিয়ে ভাগ করা হয়েছে তখন 4 প্যাকেট, অর্থাৎ রবির যে 4 প্যাকেট মার্বেল হয়েছে সেটা আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, আর যে প্রতিটা প্যাকেটে যে 2টা করে আছে সেই 2টা করে গুণ দেয়, মানে হচ্ছে 1 প্যাকেটের মার্বেল সংখ্যা। তাহলে ঠিক একইভাবে দেখো, যে ডেভিডের যে মার্বেল সংখ্যাটা ছিল সেটাকে আমরা কি 2 দিয়ে ভাগ করতেছি, অর্থাৎ 2টা করে মার্বেল থাকার কারণে আমরা প্যাকেট সংখ্যাটা বের করতেছি। তাহলে 6টা প্যাকেট পেয়েছি।
আর গুণ 2, 2 মানে হচ্ছে যে প্রতি প্যাকেটে 2টা করে থাকার কারণে আমরা 2 সংখ্যাটা লিখেছি, অর্থাৎ এক প্যাকেটের মার্বেল সংখ্যা। 2 মানে হচ্ছে কি এক প্যাকেটের মার্বেল সংখ্যা, এটা গুণ দিয়ে এখানে লেখা হয়েছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি যে এক প্যাকেট এটা যদি আমরা কেটে দিই তাহলে এখানে থাকে কি 4 প্যাকেট, এখানে থাকে কত 6 প্যাকেট। তাহলে এটাকে আমরা যদি অনুপাত দিয়ে লিখি 4:6 এভাবে লিখতে পারি। তাহলে আমরা কি পেলাম? তাহলে আমরা পেলাম রবি ও ডেভিডের মার্বেলের প্যাকেট সংখ্যার অনুপাত পেলাম 4:6। এর আগে আমরা কিন্তু কি পেয়েছিলাম? এর আগে আমরা পেয়েছিলাম, দেখো প্রিয় শিক্ষার্থীরা, যে রবি ও ডেভিডের মার্বেল সংখ্যার যে অনুপাত সেটা কিন্তু এখানে পেয়েছিলাম 8 এবং 12। এই অনুপাত যেটা আমরা পেয়েছি এখানে সেটাই কিন্তু আমরা 2 দিয়ে ভাগ করতে পারি। হ্যাঁ, কারণ 2 দিয়ে কিন্তু উভয় সংখ্যাটাকে ভাগ যায়, অর্থাৎ যে পূর্ব রাশি এবং উত্তর রাশি দুটোটা রাশিকে কিন্তু ভাগ যায়। সেজন্য এটাকে যদি মানে এই রাশিটাকে যদি আমরা রাশি দুটাকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে 2 দিয়ে যদি 8কে ভাগ করি 4 পাবো, আর 2 দিয়ে যদি 12কে ভাগ করি তাহলে কিন্তু 6 পাবো। তাহলে 4:6 কিন্তু এখানে আমরা পাচ্ছি। ঠিক আছে, এবার আরো সামনের দিকে আগাই, দেখো যে ওখানে যে মার্বেল সংখ্যার যে অনুপাতটা আমরা পেয়েছিলাম সেটাকে যদি আমরা এটার সাথে কম্পেয়ার করি তাহলে কিন্তু দেখতে পাচ্ছি এখানে কিন্তু দুইটার অনুপাত কিন্তু সমান। এবার আরো নিচের দিকে আগাই। এবার রবি ও ডেভিড প্রতি প্যাকেটে 4টি করে মার্বেল নিয়ে নিজেদের মার্বেলগুলো প্যাকেট করলো। আগে করছিল কিন্তু 2টা করে, এখন কি করতেছে 4টা করে করতেছে, মানে প্রতি প্যাকেটে 4টা করে মার্বেল নিয়ে তারা কিন্তু মার্বেলগুলোকে প্যাকেট করতেছে। তাহলে দেখা যাচ্ছে রবির প্যাকেট হবে 2টা, অর্থাৎ 4টা করে প্যাকেট করলে 2টা প্যাকেট হয়। আর ডেভিডের 4টা করে প্যাকেট করলে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু 3টা প্যাকেট হয়েছে। কয়টা প্যাকেট হয়েছে? 3টা প্যাকেট হয়েছে। কার? ডেভিডের। এখন রবির কাছে মার্বেলের প্যাকেট আছে কয়টা? 2টা। আমরা তো এখানে দেখতে পাচ্ছি সেটা কিভাবে মার্বেল সংখ্যাকে প্যাকেটের মার্বেল সংখ্যা দিয়ে ভাগ করছি। তাহলে মার্বেল সংখ্যা কত ছিল তার? তার মার্বেল সংখ্যা ছিল 8। তাহলে প্যাকেটের মার্বেল সংখ্যা কত? 4। তাহলে 8কে 4 দিয়ে ভাগ করলে 2টা প্যাকেট। এবং ডেভিডের কাছে মার্বেলের প্যাকেট আছে, তাহলে মার্বেল সংখ্যাকে 4 দিয়ে ভাগ করতেছি, তাহলে মার্বেল সংখ্যা হচ্ছে 12। 12কে 4 দিয়ে ভাগ করলে তাহলে পাচ্ছে কত? 3। তাহলে এখন রবি এবং ডেভিডের মার্বেলের প্যাকেটের সংখ্যার অনুপাত হবে কত? তাহলে রবির যে মার্বেলের প্যাকেট সংখ্যা হচ্ছে 2টা, আর এখানে ডেভিডের মার্বেলের প্যাকেট সংখ্যা পেলাম আমরা 3টা। তাহলে 2:3 কি পেলাম? 2:3। এখন তাই রবি এবং ডেভিডের মার্বেল সংখ্যার অনুপাত হবে, দেখো এবার, যে প্রথমে মার্বেল সংখ্যা ছিল কত? 8:12। এটাকে আমরা যখন ভগ্নাংশে রূপান্তর করে নেব তাহলে 8/12 অথবা 12/8 সমান। এখন দেখো যে 8/2 গুণ 2, এখানে একটু ভুল আছে প্রিয় শিক্ষার্থী, এখানে হবে /4। এখানে হবে /4 কারণ প্রতি প্যাকেটে 4টি করে মার্বেল নেওয়া হয়েছে। এখানে হবে /4 আর এখানে গুণ 4 হবে, অর্থাৎ প্রতি প্যাকেটে মার্বেল সংখ্যা 4টি করে। তখনই আমরা পেয়ে যাচ্ছি কত? যে 8কে যখন 4 দিয়ে ভাগ করব তখন 2 প্যাকেট পাবো, আর এক প্যাকেটে মার্বেল সংখ্যা 4টি, সেজন্য এক প্যাকেট মার্বেল সংখ্যা এখানে লিখতে পারতেছি। ঠিক একইভাবে যে 12 ডিভিশন বা /4, তাহলে আমরা 3 প্যাকেট পাচ্ছি, গুণ 4 অর্থাৎ প্রতি প্যাকেটে মার্বেল সংখ্যা সেটা এখানে দেওয়া হয়েছে। অর্থাৎ এই 4-এর জন্য এখানে এক প্যাকেটটা লেখা হয়েছে, অর্থাৎ 4টা এক প্যাকেট। এখানেও ঠিক 4টা এক প্যাকেটের জন্য এক প্যাকেট কথাটা লেখা হয়েছে, মানে এক প্যাকেট মার্বেল সংখ্যা। তাহলে আমরা পেয়েছি কত? 2 প্যাকেট, এখানে পেয়েছি 3 প্যাকেট। অর্থাৎ যে আমরা রবির ক্ষেত্রে পেয়েছি 2 প্যাকেট আর ডেভিডের ক্ষেত্রে পেয়েছি 3 প্যাকেট। তাহলে এটাকে যদি আমরা অনুপাত দিয়ে লিখি তাহলে 2:3 হবে। অর্থাৎ যে লব যেটা থাকবে সেটা হচ্ছে পূর্ব রাশি, আর যে হর থাকবে সে হবে উত্তর রাশি। তাহলে 2:3। তাহলে দেখা যাচ্ছে 8:12, 4:6 এবং এখন যে অনুপাতটা পেলাম 2:3, অনুপাতগুলোর মান আসলে একই এবং এদেরকে সমতল অনুপাত বলা হয়। তাহলে আমরা যে প্রথমে রবি এবং ডেভিডের যে মার্বেল সংখ্যার অনুপাতটা বের করেছিলাম সেটা হচ্ছে কত? সেটা হচ্ছে যে 8:12। 8:12। এরপরে তাদের যে মার্বেল সংখ্যা, এই মার্বেল সংখ্যাকে প্যাকেট করে, অর্থাৎ 2টা করে যখন প্যাকেট করেছি সে প্যাকেট সংখ্যার অনুপাতটা পেয়েছিলাম আমরা 4:6। কি পেয়েছিলাম? 4:6। এবার
আমরা মার্বেলগুলোকে দুইটা দুইটা না করে চারটা চারটা করে একটা প্যাকেট করছি, তখন যে প্যাকেট পেয়েছি সেই প্যাকেট সংখ্যার অনুপাত হচ্ছে যে 2:3। তাহলে আমরা যে এখানে তিনটা অনুপাত দেখতে পাচ্ছি, এই অনুপাতগুলোর মান আসলে একই এবং এদেরকে সমতুল অনুপাত বলা হয়। এদেরকে কি বলা হয়? সমতুল অনুপাত বলা হয়। কেন দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের প্রথম যে অনুপাতটা ছিল সেটা কত? 8:12। এটাকে যখন আমরা যে 2 দিয়ে ভাগ করছি, অর্থাৎ 8:12কে যখন আমরা 2 দিয়ে ভাগ করছি, অর্থাৎ পূর্ব রাশি এবং উত্তর রাশিকে 2 দিয়ে ভাগ করলে তখন আমরা অনুপাতটা পেয়েছি কত? 4:6। কত পেয়েছি? 4:6। হ্যাঁ, ঠিক একইভাবে এই অনুপাতটাকে যদি আমরা 4 দিয়ে ভাগ করি তখন কি হয়? 4 দুগুণে 8 অর্থাৎ 2, এবং এটাকে 4 দিয়ে ভাগ করলে 3 4 12 3 অর্থাৎ 2:3। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই যে সর্বশেষ যে অনুপাতটি পেয়েছি 2:3, এই অনুপাতটা কিন্তু এই যে আগের যে অনুপাতগুলো আছে এই অনুপাতগুলোকে সরল করে কিন্তু আমরা পাইছি। এগুলোকে কিভাবে পাইছি? সরল করে পাইছি। তাহলে সেই জন্য বলা হচ্ছে দেখো, আর এই যে 2.3 অনুপাতটি হচ্ছে অনুপাতের সরলীকৃত রূপ। তাহলে এই যে সর্বশেষ যে অনুপাতটা পেয়েছি সেটা হচ্ছে কি? অনুপাতের সরলীকৃত রূপ। যেমন আমাদেরকে আরেকটা উদাহরণ দিয়েছে দেখো, 2:3 সমান, তাহলে আমরা 2/3 লিখতে পারি অথবা 3/2ও বলতে পারি। তখন এই ভগ্নাংশটাকে বা এই অনুপাতটাকে যখন আমরা 2 দিয়ে গুণ করে দেব তখন আমরা পেয়ে যাচ্ছি কত? 6/4 বা 4/6। তখন এটাকে আমরা যখন অনুপাতে লিখবো তখন লিখতে পারি 4:6। 4:6। তখন আমরা বলতে পারি কি? তখন আমরা বলতে পারি এই যে 2:3 ও 4:6 এরা পরস্পর সমতুল অনুপাত। এরা সমতুল অনুপাত। কোন অনুপাতের অসংখ্য সমতুল অনুপাত রয়েছে? কোন অনুপাতের কি? অসংখ্য সমতুল অনুপাত রয়েছে। যেমন 2:3, 4:6, 8:12 এগুলো হচ্ছে কি? সমতুল অনুপাত। এগুলো হচ্ছে কি? সমতুল অনুপাত। আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু একাধিক অনুপাত রয়েছে। আমরা কি দেখতে পাচ্ছি? একাধিক অনুপাত রয়েছে। চলো এবার আরো সামনের দিকে আগাই। এখানে আমাদের জন্য কিছু তথ্য আছে, এই তথ্যগুলো আমরা ভালোভাবে মনে রাখার চেষ্টা করব। এই তথ্যগুলো কিন্তু আমরা এই যে এতদিন পর্যন্ত ক্লাসগুলো করে আসছি এই ক্লাসের মধ্য থেকে আসছে, বা এই ক্লাসের মধ্যে এই তথ্যগুলো ছিল, এগুলো তোমাদেরকে আবার একটু মনে করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। কোনো ভগ্নাংশের লব ও হরকে শূন্য ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে গুণ বা ভাগ করলে ভগ্নাংশের মানের পরিবর্তন হয় না এবং সমতুল ভগ্নাংশ পাওয়া যায়। আমরা কোনো একটা ভগ্নাংশকে শূন্য ছাড়া, হ্যাঁ, শূন্য ছাড়া কোনো একটা সংখ্যা দিয়ে গুণ বা ভাগ করলে ভগ্নাংশের মানের কোনো পরিবর্তন হয় না এবং সমতুল ভগ্নাংশ পাওয়া যায়। কোনো ভগ্নাংশকে লব ও হরের গসাগু দিয়ে ভাগ করে ভগ্নাংশটিকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করা যায়। তাহলে কোনো ভগ্নাংশকে লব ও হরের গসাগু দিয়ে ভাগ করে ভগ্নাংশটিকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করা যায়, অর্থাৎ কেটে ছোট করা যায়। আমরা জানি অনুপাত একটি ভগ্নাংশ। এটা অনেকবার কিন্তু বলা হয়েছে প্রিয় শিক্ষার্থীরা যে অনুপাত একটা ভগ্নাংশ। অনুপাতকে ভগ্নাংশে রূপান্তর করা হলে বলছে কি? অনুপাতের প্রথম পদটি ভগ্নাংশের লব হিসেবে লেখা হয়। প্রথম পদ মানে আমরা শিখে আসছিলাম প্রিয় শিক্ষার্থীরা যে পূর্বপদ। প্রথম পদ কোনটা? পূর্বপদ। এবং একে বলা হয় অনুপাতের পূর্ব রাশি বা পূর্বপদ। এখানে পূর্ব রাশি বলা হয়েছে। আমি যে কথাটা বলছি সেটা কিন্তু এখানে বলে দিয়েছে যে অনুপাতের প্রথম পদটিকে ভগ্নাংশের লব হিসেবে লেখা হয়। তাহলে প্রথম যে পদটা থাকবে সেটাকে আমরা কি বলবো? কি হিসেবে লিখবো? লব হিসেবে লিখবো, অর্থাৎ লবের মধ্যে লিখবো। তখন ওই যে পদটা যেটা সেটাকে কি বলা হবে? অনুপাতের পূর্ব রাশি। অনুপাতের দ্বিতীয় পদটি ভগ্নাংশের হর হিসেবে লেখা হয়। তাহলে দ্বিতীয় পদটাকে কি হিসেবে লেখা হবে? হর হিসেবে লেখা হবে। এবং একে বলা হয় অনুপাতের উত্তর রাশি। হ্যাঁ, এটা তো আমরা অনেকবার পড়েছি প্রিয় শিক্ষার্থীরা যে দ্বিতীয় পদ যেটা থাকবে সেটা হচ্ছে যে উত্তর রাশি। তাহলে দেখা যাচ্ছে সমতুল ভগ্নাংশ ও সমতুল অনুপাত মূলত সমার্থক, অর্থাৎ সমতুল ভগ্নাংশ যে কথা, সমতুল অনুপাতও কিন্তু একই কথা। কারণ যেহেতু ভগ্নাংশ এবং অনুপাত একই কথা, সেজন্য সমতুল ভগ্নাংশ এবং সমতুল অনুপাত একই কথা, অর্থাৎ সমার্থক মানে হচ্ছে যে
একই অর্থ প্রকাশ করে। অর্থাৎ অনুপাতের ক্ষেত্রে আমরা বলতে পারি, তাহলে অনুপাতের ক্ষেত্রে আমরা এখন কি বলতে পারি? অনুপাতের ক্ষেত্রে বলতে পারি অনুপাতের পূর্ব ও উত্তর রাশিকে শূন্য ব্যতীত কোনো সংখ্যা দ্বারা গুণ বা ভাগ করলে অনুপাতের মানের কোনো পরিবর্তন হয় না এবং প্রাপ্ত অনুপাতগুলোকে সমতুল অনুপাত বলা হয়। তাহলে কি বলা হচ্ছে? অনুপাতের পূর্ব এবং উত্তর রাশিকে শূন্য ব্যতীত কোনো সংখ্যা দ্বারা গুণ করলে বা ভাগ করলে অনুপাতের মানের কোনো পরিবর্তন হবে না, অনুপাতের মানের কোনো পরিবর্তন হবে না এবং প্রাপ্ত অনুপাতগুলোকে সমতুল অনুপাত বলা হবে। যেমন কিছুক্ষণ আগে আমরা শিখেছিলাম যে 8:12। হ্যাঁ, এই অনুপাতটাকে যখন আমরা 2 দিয়ে ভাগ করছি, 2 দিয়ে ভাগ করলে কত পেয়েছি? 4:6 পেয়েছি। তাহলে এরা কিন্তু সমতুল অনুপাত। আবার আমি যখন এই অনুপাতটাকে 4 দিয়ে ভাগ করেছি তখন পেয়েছি 2:3। তাহলে দেখা যাচ্ছে কিন্তু যে এগুলো কিন্তু সমতুল অনুপাত, অর্থাৎ ভাগ করার পরে অনুপাতের মানের কোনো পরিবর্তন হচ্ছে না, মানের কোনো অনুপাত মানে পরিবর্তন হচ্ছে না। ঠিক একইভাবে আমরা কিন্তু গুণ করে পাবো। যেমন এটাকে যদি আমরা 2 দিয়ে গুণ করি, এই অনুপাতটাকে যদি আমরা 2 দিয়ে গুণ করি, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, এই অনুপাতটা পেয়ে যাব। ঠিক আছে, এই অনুপাতটাকে যদি আমরা 4 দিয়ে গুণ করি, 4 দুগুণে 8, 3 4 12, অর্থাৎ এই অনুপাতটা কিন্তু পেয়ে যাব। তাহলে ভাগ করেও পাওয়া যাবে সমতুল অনুপাত, গুণ করেও পাওয়া যাবে সমতুল অনুপাত। সেজন্য এখানে বলা হয়েছে যে শূন্য ব্যতীত কোনো সংখ্যা দ্বারা গুণ বা ভাগ করলে অনুপাতের মানের কোনো পরিবর্তন হয় না এবং প্রাপ্ত অনুপাতগুলোকে সমতুল অনুপাত বলা হয়। সমতুল ভগ্নাংশ গঠন করার উপায়েই সমতুল অনুপাত গঠন সম্ভব। অর্থাৎ সমতুল ভগ্নাংশ গঠন করার মাধ্যমেই কিন্তু সমতুল অনুপাত গঠন করা যাবে। যেমন মনে করো আমি এখানে লিখলাম যে 8 উপরে নিচে হচ্ছে 12, এটাকে আমরা 2 দিয়ে ভাগ করে কি লিখতে পারি? 2 দিয়ে ভাগ করে আমরা লিখতে পারি 4, এদিকে লিখতে পারি 6। তখন এটাকে আমরা অনুপাত হিসেবে লিখতে পারি কি? 4:6, 4:6। অর্থাৎ ভগ্নাংশ সমতুল ভগ্নাংশ গঠন করেও কিন্তু আমরা সমতুল অনুপাত নির্ণয় করতে পারি। এবং সর্বশেষ বলা আছে একটি অনুপাতের রাশি দুটিকে তাদের গসাগু দ্বারা ভাগ করে অনুপাতটিকে সরলীকরণ করা যায়। এটা আমরা কিন্তু যে অঙ্ক যখন করছিলাম, আমরা সমস্যার সমাধান যখন করছিলাম, সেখানে কিন্তু প্রিয় শিক্ষার্থীরা করছিলাম। এবার পরের পৃষ্ঠায় চলো এখন সমতুল ভগ্নাংশ নির্ণয় সম্পর্কিত নিচের সমস্যাটি সমাধান করি। এখানে একটা সমস্যা আছে, সেই সমস্যাটা সমাধান করতে বলা হয়েছে যে খালিঘর পূরণ করো 10:15। এখন এটাকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করে যে যে এখানে যে পদটা আছে যে 15, সেটার মান দেওয়া আছে এখানে 3, অর্থাৎ উত্তর রাশির মান দেওয়া আছে কত? 3। তাহলে এখানে পূর্ব রাশিতে কত বসবে? তাহলে এখানে দেখা যাচ্ছে যে উত্তর রাশিতে যে 3 পাওয়া গেছে সেটা 15কে 5 দিয়ে ভাগ করে। ঠিক একইভাবে আমরা যদি 5 দিয়ে 10কে ভাগ করি তখন এখানে আমরা পূর্ব রাশি পাবো 2। এখানে কত পাবো? 2 পাবো। তাহলে আমি 2 লিখে দিলাম প্রিয় শিক্ষার্থীরা। এবার দেখো এখানে এই রাশিটা থেকে এই অনুপাতটা থেকে এখানে একটা অনুপাত বের করতে বলা হয়েছে, অর্থাৎ সমতুল অনুপাত বের করতে বলা হয়েছে। তাহলে এখানে দেখো এখানে যে পূর্ব রাশি 6 আছে, তার মানে কি এই 2কে 3 দিয়ে গুণ করে 3 দুগুণে 6 করা হয়েছে। তাহলে এখানে যেমন 2কে 3 দিয়ে গুণ করে 6 করা হয়েছে, ঠিক একইভাবে এই 3কেও 3 দিয়ে গুণ করে এখানে আমরা লিখতে পারবো 9। এখানে কি লিখতে পারবো? 9 লিখতে পারবো। এখন যে আমরা অনুপাত বের করছি, অর্থাৎ এখানে যে সমতুল অনুপাত বের করছি, অর্থাৎ 10:15 এর সমতুল অনুপাত 2:3, এর সমতুল অনুপাত 6:9। এবার অনুপাতগুলোকে ভগ্নাংশের আকারে লিখি, অর্থাৎ এই যে অনুপাতগুলো আমরা পেয়েছি সেগুলোকে ভগ্নাংশ আকারে লিখতে বলা হচ্ছে। তাহলে আমরা জানি যে অনুপাতের যে পূর্ব রাশি সেটা কোথায় বসে? লবে বসে। তাহলে আমরা এখানে হরে কাকে বসিয়েছি? উত্তর রাশিকে বসিয়েছি। তাহলে পূর্ব রাশিকে কোথায় বসাবো? লবে বসাবো, অর্থাৎ লবের মধ্যে 2 হবে। লবের মধ্যে কত হবে? 2 হবে। এবার এখান থেকে দেখো এই অনুপাতটা থেকে এখানে যে পূর্ব রাশি কিন্তু উপরে বসছে, অর্থাৎ লবে বসছে। তাহলে হরের মধ্যে কত বসবে? হরের মধ্যে 9 বসবে। এখানে যে 9 আছে সেই 9টা এখানে বসবে। এরপর কি বলা হচ্ছে দেখো এখানে 3টি অনুপাতের মান একই, অর্থাৎ 3টি সমতুল অনুপাত। অর্থাৎ এখানে যে 3টা অনুপাত আছে সেই অনুপাতের মান কিন্তু একই রকম, এদেরকে সমতুল অনুপাত বলা হয়। এরপর কি বলা হচ্ছে? তাহলে খালি ঘরের সংখ্যাগুলো জানার জন্য
আমরা সমতুল ভগ্নাংশ বা সমতুল অনুপাতের বৈশিষ্ট্য ব্যবহার করতে পারি। তাহলে আমরা কি খালিঘরের সংখ্যাগুলো জানার জন্য আমরা সমতুল ভগ্নাংশ বা সমতুল অনুপাতের বৈশিষ্ট্য ব্যবহার করতে পারি, এই কথাটা এখানে বলা হচ্ছে। এবার দেখো এখানে দেখো এখানে একটা ভগ্নাংশ আছে 3 × 5 ভাগের 10। তাহলে দেখো এখানে 5 দিয়ে 10কে ভাগ করা হয়েছে, ভাগ করে এখানে 2 পাওয়া গেছে। তাহলে এই 5টা এখান থেকে চলে গেছে, ঠিক আছে। আবার আমরা কি করতে পারতাম, এই 10কে আমরা ভেঙে 2 × 5 করে 5 5 কেটে দিয়েও কিন্তু আমরা 3/2 ভগ্নাংশটাকে কি আনতে পারতাম, অর্থাৎ অনুপাতটাকে গঠন করতে পারতাম, ঠিক আছে। অর্থাৎ এখানে সেই কাজটা এখানে করে দেখানো হয়েছে। দেখো যে 10কে এখানে যে 2 × 5 এইভাবে কিন্তু ভাঙা হয়েছে, তখন এই 5 5 কেটে দিলে আবার কিন্তু এই যে 3/2 এই ভগ্নাংশটা আমরা পেয়ে যাই। অর্থাৎ আমরা এই 10টাকে খালিঘর গুণ 5 এইভাবে সমাধান করেও বা সরল করেও কিন্তু আনতে পারি, সরল করেও কি আনতে পারি, কারণ আমরা যে সমতুল অনুপাত কিন্তু সরল করে আনা হয়, ঠিক আছে। তাহলে 10 ইকুয়াল বা সমান যে খালিঘর গুণ 5। তাহলে খালিঘর সমান কত হবে, যেহেতু খালিঘর 5-এর সাথে গুণ আকারে আছে, তাহলে খালিঘর এই 10কে ভাগ করে ফেলবে, অর্থাৎ যে 5/10। তাহলে খালিঘর সমান আমরা কি পেয়ে গেলাম, খালিঘর সমান আমরা পেয়ে গেলাম 2। খালিঘর সমান কি পেয়ে গেলাম 2। তাহলে আমরা এখানে 2 লিখলাম। এর পরেরটা দেখো এবার যে 3/2 সমান যে খালিঘর এরপর উপরে আছে কত 6, বা যে 3/2 সমান এখানে 6কে 2 × 3 করে লেখা হয়েছে আর নিচে খালিঘরটা লেখা হয়েছে। তাহলে এই লাইনটার পরে কোন লাইনটা হবে, আমরা এটা এখন অফ রাখতেছি। তাহলে এই লাইনটার পরে কোন লাইনটা হবে, আমরা যদি 2 দিয়ে বা 2 দিয়ে যদি খালিঘরকে ভাগ করি তখন আমরা পাচ্ছি যে 2 × খালিঘর সমান এখানে এটা কোনায় কোনায় গুণ করে পাচ্ছি 2 × 3 × 3, বা খালিঘর সমান আমরা পাচ্ছি যে 2/2 × 3 × 3। এই 2 2 কাটলে এখানে 1, তাহলে সুতরাং খালিঘর সমান আমরা পাচ্ছি যে 3 × 3, অর্থাৎ 3 × 3, যেটা এখানে পাওয়া গেছে। দেখো প্রিয় শিক্ষার্থীরা যে খালিঘর সমান 3 × 3, তাহলে সুতরাং আমরা খালিঘর সমান কি পেয়ে যাব, 3 3 9 পেয়ে যাব। কত পেয়ে যাব, 3 3 9 পেয়ে যাব, যেটা এখানে পাওয়া গিয়েছে। আশা করছি তোমরা সেটা বুঝতে পেরেছো প্রিয় শিক্ষার্থীরা। চলো এবার আরেকটু সামনের দিকে আগাই। অর্থাৎ খালিঘরের সংখ্যাগুলো সহ আমরা সমতুল ভগ্নাংশ ও সমতুল অনুপাত তিনটিকে লিখতে পারি। আমরা সমতুল ভগ্নাংশ লিখতে পারবো এবং সমতুল অনুপাতও লিখতে পারবো। তাহলে আমরা কি পেয়েছিলাম যে 15/10, এটাকে যখন আমরা যে 5 দিয়ে ভাগ করে দিছি তখন পেয়েছি কত 3/2, 3/2। আবার এটাকে যখন আমরা 3 দিয়ে গুণ করেছি তখন পেয়েছি কত 3 2 × 6, 3 3 9, 3 3 9। এগুলো হচ্ছে যে সমতুল ভগ্নাংশ। এখন যদি আমরা সমতুল অনুপাতে লিখি তাহলে কি লিখবো, বা 10/15 সমান আমরা প্রথমে লিখবো যে লবটাকে পূর্ব রাশি অনুপাত হরটাকে উত্তর রাশি সমান আমরা এইটারও এই যে ভগ্নাংশ এটারও আমরা অনুপাত লিখতে পারি যে লব হচ্ছে যে এখানে পূর্ব রাশি অনুপাত আর হর 9 হচ্ছে যে এখানে উত্তর রাশি, ঠিক আছে। এভাবে আমরা সমতুল ভগ্নাংশ থেকে সমতুল অনুপাতে লিখতে পারি। আশা করছি তোমরা খুব ভালো মতো বুঝতে পেরেছো। আজকের ক্লাসটি এই পর্যন্ত। আমি আগামী ক্লাসে 137 পৃষ্ঠার অনুশীলনী হতে সমাধান করাবো। গণিতের শিখন অভিজ্ঞতা 5 ঐকিক নিয়ম শতকরা এবং অনুপাতের 13তম পর্বটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সাথে সাথে গণিতের অন্যান্য ক্লাসগুলো দেখারও অনুরোধ জানাচ্ছি এবং গণিত ছাড়াও বিভিন্ন বিষয়ের ক্লাসগুলো দেখারও অনুরোধ জানাচ্ছি। ইতিমধ্যে তোমরা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ক্লাসগুলো নিয়মিত দেখতেছো, তোমাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা সবেমাত্র আজকে প্রথমবার আমার ক্লাসটি দেখলা, তোমাদের প্রতি অনুরোধ রইল তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন অল করে বেল বাটনটিকে বাজিয়ে দাও। আর তোমার বন্ধুদের সাথে ও আত্মীয়স্বজনের সাথে ক্লাসগুলো বেশি বেশি শেয়ার করো, যাতে করে তারাও তোমার মতো দেখে উপকৃত হয়। গণিতের শিখন অভিজ্ঞতা 5
ঐকিক নিয়ম, শতকরা এবং অনুপাতের 13তম পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি থেকে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, অবশ্যই নিরাপদে থাকবা। সবাইকে ধন্যবাদ।